তারবিয়া ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামটি আসলে কাদের জন্য? এই প্রোগ্রামে কি কি সাবজেক্ট পড়ানো হয়? এই ক্লাসগুলো কিভাবে পরিচালিত হয়? ডিপ্লোমা শেষে আসলে এটার আউটকাম কি, কোনো সার্টিফিকেট কোনো আমরা আসলে কাজে লাগাতে পারবো কিনা? তারবিয়া ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের ওস্তাদগণের কোয়ালিফিকেশন সম্পর্কে যদি বলেন। আসসালামু আলাইকুম শাহেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার। তারবিয়া ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামটি আসলে কাদের জন্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। তারবিয়া ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামটি বেসিক্যালি সকলের জন্য উন্মুক্ত। তবে এখানে একটা বয়সের ব্যারিয়ার আছে, অর্থাৎ যারা 18 বছরের উপরে তাদের সবার জন্য, সেটা নারী হোক পুরুষ হোক, অথবা যারা কোথাও প্রফেশনালি তারা পড়াশোনা করছেন অথবা করছেন না, এরকম সবার জন্য এটি প্রয়োজন। তাহলে সেখানে নারীরা ভর্তি হতে পারবে, গৃহিণীরা তারা পড়াশোনা করতে পারবেন, যারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন তারা পড়াশোনা করতে পারবেন এখানে, অথবা যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন, ইসলামিক স্টাডিজ যারা পড়ছেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যারা পড়ছেন, এমনকি মাদ্রাসা যারা পড়ছে তারাও কিন্তু এখানে পড়তে পারবে। কারণ প্রত্যেকের জন্য খুবই উন্নত একটা একাডেমিক সিস্টেমে এটাকে সাজানো হয়েছে। আবার যারা যারা কলেজে পড়ছেন বা ইউনিভার্সিটিতে যারা পড়ছেন, মেডিকেল কলেজ যারা পড়ছেন, এরকম অসংখ্য ছাত্র এখনও আছে, তারা এটা পড়তে পারেন। যারা চাকরি বাকরি করছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু তারা একাডেমিক্যালি ইসলামিক স্টাডিজ পড়ার সুযোগ তারা আগে পাননি, অথবা তারা পেয়েছেন যতটুকু এগুলো সাউন্ড না, সেখানে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, অথবা তারা আরও ডিপার, আরও গভীরে গিয়ে তারা ইসলামকে ভালো করে তারা জানতে চান, এদের সবার জন্যে এই প্রোগ্রামটি প্রযোজ্য। এই প্রোগ্রামে কি কি সাবজেক্ট পড়ানো হয়? তারবিয়া ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামে সকল সাবজেক্ট পড়ানো হয়, মানে ইসলামের ক্লাসিক্যাল, বেসিক এবং মডার্ন যত ধরনের সাবজেক্ট আছে সবগুলোকে আমরা এখানে টাচ করি। আমরা যদি ইসলামের বেসিক বা ক্লাসিক্যাল সাবজেক্টগুলোকে দেখি, তাহলে সেখানে কমপক্ষে 6টা সাবজেক্ট সেখানে আসে। যেমন আকিদা আসে, কোরআন আছে, হাদিস আছে, ফিক আছে, ইসলামের ইতিহাস, অথবা যদি আমরা মুসলমানদের ইতিহাসের কথা বলি সেটা আছে, এবং ফাইনালি সেখানে ধরুন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, কারণ এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। কোরআনকে বা ইসলামকে যদি আমরা ল্যাঙ্গুয়েজের দিক থেকে বুঝতে চাই, তাহলে এখানে আকিদা, কারণ আমাদের যদি আকিদা বিশুদ্ধ না থাকে তাহলে তো আমরা আসলে মোমেনই হতে পারবো না, তখন শিরক কুফর বেদাতের মধ্যে আমরা ঢুকে যাব। আবার কোথায় কোথায় আকিদাগত ত্রুটি বিচ্ছুতি আছে কি, এগুলো কিন্তু আমরা এখানে পড়াই। কারণ অনেক ধরনের আকিদা, ইসলামের নামে এরকম অনেক আকিদা ঢুকে গেছে যেগুলো আসলে ইসলামের আকিদা না, এগুলো খ্রিস্টান, ইহুদি অথবা হিন্দু বৌদ্ধদের জিনিস সেখানে ঢুকে গেছে, সেগুলো আমরা তাদেরকে পড়াই। আমরা তাদেরকে কোরআন পড়াই। কোরআন শুধু শুদ্ধ করে কোরআন পড়বে এটাই না, এখানে তাজভিদের কোর্স আছে, উলুমুল কোরআনের কোর্স আছে, এখানে তারা কোরআন হিফজ করতে পারে, তার পাশাপাশি কোরআন তারা এমন গুরুত্বপূর্ণ সূরাগুলো আমরা তাদেরকে কিন্তু তাদাব্বুরের দৃষ্টিতে তাদেরকে আমরা পড়িয়ে দিই। এখানে হাদিস পড়াই, বেসিক গুরুত্বপূর্ণ মানব জীবনে গুরুত্বপূর্ণ হাদিসগুলোকে তাদেরকে আমরা পড়াই, যেগুলো যেমন ইমাম নববীর 40 হাদিসের গ্রন্থ, সহিহ বুখারী থেকে সিলেক্টেড অংশ, আবার ছোট ছোট হাদিসগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তাদেরকে আমরা পড়াই। ফিক আমরা তাদেরকে পড়াই, কারণ ফিক ছাড়া তো মুসলমানরা চলতে পারবে না, তার প্রত্যেকটা সেকেন্ডে তার জন্য ফিক প্রয়োজন। অথবা সেখানে আমরা যেমন ফিকুল তোহারা পড়াই, ফিকুল সলাত, ফিকুল হজ, ফিকুল জিহাদ তাদেরকে পড়াই, ফিকুল মিরাস পড়াই, মানে উত্তরাধিকার আইন, এরকম সাবজেক্টগুলো আমরা তাদেরকে ফিকের সকল খুঁটিনাটি জিনিসগুলো, ফিকুল বুয়ু যেটাকে মুআমালাত অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো পড়াই। আমরা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী এবং খোলাফায়ে রাশিদের জীবনী, আব্বাসী এবং উমাইয়াদের সময়ে, আবার মুসলমানরা যুগ যুগ ধরে তারা যে কন্ট্রিবিউশন রেখেছে সেগুলো আমরা এখানে তাদেরকে পড়িয়ে দিই। রাসূল ইসলামের জীবনী মানে সিরায়ের অন্তর্ভুক্ত আমরা এগুলো পড়াই তাদেরকে। এরপর আমরা তাদেরকে পড়াই হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, যেন এই সাবজেক্টগুলো পড়ার পরে তারা কোরআন এবং হাদিস আরবি ভাষায় তারা বুঝতে পারে। ফলে আমরা যদি এগুলোকে ক্লাসিক্যাল ইসলামিক লিটারেচারের কথা বলি, তার পাশাপাশি মডার্নও এগুলো সাবজেক্ট পড়াই, যেমন পরিবার কীভাবে তারা তৈরি করবে, যেমন পরিবারের মধ্যে কি আছে, বিয়ে আছে, তালাক আছে, মানে পারিবারিক জীবনগুলো, সেখানে স্বামী স্ত্রীর রিলেশন আছে, সেখানে প্যারেন্টিং আছে, কীভাবে সন্তান থেকে লালন পালন করবে, ফ্যামিলি ম্যানেজমেন্টের জিনিসগুলো পড়াই। আমরা তাদেরকে আবার পড়াই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কীভাবে তাদের অর্থনৈতিক কার্যকলাপগুলো পরিচালনা করবে, তারা ব্যবসা বাণিজ্য করতে চাইলে তাদেরকে স্কিল অর্জন করা দরকার, এমন মডার্ন সাবজেক্টগুলো আমরা তাদেরকে এখানে পড়িয়ে দিই। বেসিক্যালি ইসলামিক স্টাডিজের যে ডিপ্লোমা প্রোগ্রামটা, এটা একটা প্রচণ্ড, যদি আমরা একাডেমিক পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে এটা খুবই উন্নত একটা প্রোগ্রাম। আমরা তো অনেক কিছু শুনলাম ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম সম্পর্কে, তো এখন জানার বিষয় হলো যে আপনাদের এই প্রোগ্রামের ফি এত বেশি কেন? আসলে এটা আসলে একটা খুবই ভালো প্রশ্ন, আমরা মাঝে মাঝে এই প্রশ্নের মুখোমুখি হই, আর এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্নভাবে দিয়েও থাকি। তবে আমি একটা স্পষ্ট করে বলতে চাই যে ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের টিউশন ফিটা আসলে হাই না, এটা হাই হচ্ছে আমাদের মাইন্ডসেটের কারণে।
কারণ আমরা যখন ইসলাম পড়তে আসি তখন আমরা এটাকে খুবই কম পয়সা দিয়ে আমরা কীভাবে পড়তে পারবো এরকম একটা চিন্তা আমরা করি। এই মানসিকতার কারণে এটাকে মনে হয় যে না, এটা একটা টিউশন ফি হাই। 2 নম্বর বিষয় হচ্ছে যে এভারেজ যদি আমরা চিন্তা করি, সাধারণ মানুষ অনেক আছে, তাদের জন্য হয়তো বা এটা হাই। কীভাবে এটা হাই? অর্থাৎ আমরা পার সেমিস্টারে 4 মাসে তাদেরকে 12,000 টাকা দেওয়া লাগে। আচ্ছা, আপনি বলেন পৃথিবীতে আমরা যদি অন্যান্য সাবজেক্টগুলোর কথা বলি, যেটা ইসলামের বাইরে সাবজেক্টগুলো, এই সকল সাবজেক্টে 6টা কোর্স পড়বে 4 মাসে, এবং এই কোর্সগুলো পড়াবে, এই কোর্সগুলোর মধ্যে পড়ানোর মতো সবচেয়ে যোগ্য শিক্ষকরা 12,000 টাকা দিয়ে পড়বে, এরকম পৃথিবীতে কোনো কোর্স আপনি খুঁজে পাবেন না। যেমন ইউনিভার্সিটি যদি বলি, আমরা একটা ইঞ্জিনিয়ারিং 4 বছরের একটা ডিগ্রি করার জন্য 14, 15, 20 লাখ টাকা নেয়। আর আমাদের যদি আমরা বলি যে 2 বছরের এই কোর্সে তাদেরকে কয় টাকা দেওয়া লাগে, মানে 12,000 টাকা যদি পার সেমিস্টারে বলি, তাহলে আমরা 6 সেমিস্টারে 2 বছর 6 বার 72,000 টাকা দেওয়া লাগে। তাহলে এটা কি খুব বেশি টাকা হলো? না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে কি টিচার হিসেবে কাদেরকে ইনভলভ করছি। এখানে এই মানের টিচারকে আমরা ইনভলভ করছি যাদেরকে আমরা 1 ঘন্টার একটা ক্লাসে কত দেওয়া উচিত, এটা আমাদেরকে অবশ্যই বোঝা দরকার। যে প্রত্যেকটি কোর্সের জন্যে প্রতি সপ্তাহে একটা করে ক্লাস হয়, তাহলে একজন টিচার তিনি 4টা ক্লাস নেন, এই টিচারকে 1 ঘন্টায় কত টাকা দেওয়া উচিত? আমরা একটু যদি আমরা যারা একটু বুঝি তারা একবার চিন্তা করতে, যে একজন স্কলারকে যদি আমরা কোনো একটা জায়গায় দাওয়াত দিয়ে নিয়ে যাই যে আপনি 1 ঘন্টার কথা বলবেন, তাহলে সেখানে তাকে হাদিয়া কত দেওয়া উচিত? তাহলে এই প্রফেশনাল যারা একটা কোর্স কেবলমাত্র এসে ওয়াজের মতো করে বক্তৃতা দিয়ে তারা যান না, এর পেছনে তাদের নোট থাকে, কারণ এটা তো একাডেমিক কোর্স, এবং এর পেছনে তাদের কোয়েশ্চেন তৈরি করতে হয়, তাদেরকে খাতা দেখতে হয়, ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হয়, এরকম কত পরিমাণ কাজ, তাহলে তাকে আমাদের কত পয়সা দেওয়া উচিত? একজন ইউনিভার্সিটির প্রফেসর তারা বেতন পায় কত? তাহলে সেই প্রফেশনের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে একটা জুম প্ল্যাটফর্মে যেখানে আমরা এটা ক্লাসটা নেই, এই একটা জুম কিন্তু আমাদেরকে কিনতে হয়। আমাদের এখানে প্রায় 10টা জুম আমরা ব্যবহার করি, 10টা জুম আমাদেরকে বছরে প্রায় 5 লাখ টাকার মতো দেওয়া লাগে, কারণ এটা প্রফেশনাল জুম, এটা সাধারণ কোনো জুম অ্যাপ্লিকেশন না, ফলে এগুলো আমরা ফ্রিটা ব্যবহার করি না। 4 নম্বরের বিষয় হচ্ছে যে এটা চালানোর জন্য কি পরিমাণ একটা স্থাপনা আমাদের লাগে, এবং এই সকল কোর্সগুলো পরিচালনা করার জন্য প্রায় 30-35 জন লোক এখানে আমাদেরকে দিনরাত কাজ করতে হয়। এদেরও তো একটা মানে খরচ আছে, তাদের তো ফ্যামিলি আছে, এবং এইটাই তাদের একমাত্র কাজ। তাহলে আমরা দিনই কাজগুলো যদি আমরা একেবারে ফ্রি করে দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো। যেমন আমাদেরকে অনেকে কেউ ফান্ডিং করছে, যে ঠিক আছে আপনাদেরকে ফান্ডিং করলাম, আপনারা দিনই কাজগুলো একেবারে ফ্রি করে দেন, তাহলে সেটা একটা কথা ছিল। কিন্তু আমাদেরকে তো আসলে দিন শেষে এইগুলো যারা এর সাথে সম্পৃক্ত টিচাররা এবং এখানকার যে স্থাপনা আছে, ধরুন এখানকার এইটা মেনটেন করার জন্য আমাদেরকে অফিস ভাড়া দেওয়া লাগে, এখানে ক্লাসরুমগুলো আমাদের মেনটেন করতে হয়, তাই না, ফিজিক্যালি। আবার সেখানে ইউটিলিটির ব্যাপার আছে, সেগুলো আমাদেরকে দিতে হয়, এখানে যারা স্টাফ আছে তাদেরকে স্যালারি দেওয়া লাগে। এই জিনিসগুলোর পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলতে চাই, তাহলে যে ফ্রি কোনো জিনিসের কোনো মূল্য নাই। আচ্ছা, অনলাইনে কি এরকম অভাব আছে? আচ্ছা, মাহফিলগুলো অথবা ধরুন বিভিন্ন জায়গায় হালাকাগুলো, সেমিনারগুলো কি অভাব আছে? এগুলোতে কি লোকেরা খুব বেশি যায়? তারা কিন্তু যায় না। ফলে ফ্রি যখনই কোনো কিছু করা হয় তখন আর এটার কোনো মূল্য থাকে না। আর তখন যারা ফ্রি দেন তারা এর পেছনে এফর্টও দেন না, তারা তার পেছনে সময় দেন না। আপনি যদি কোনো একটা জিনিসের পেছনে যে না ঠিক আছে এটাকে আমি আমার প্রফেশনাল জিনিসটাকে আমি পেশা দৃষ্টিতে আমি এই জিনিসটাকে গ্রহণ করলাম, তখন আপনি এর পেছনে সময় দেবেন, এটাকে আপনি উন্নত করবেন। যেমন আমাদের কোর্সগুলো আমরা প্রতি মুহূর্তে এটাকে উন্নত করার চেষ্টা করি, এখানে ইকুইপমেন্টের ব্যাপার আছে যেগুলো নিয়ে কাজ হয় প্রতি মুহূর্তে। তো সে কারণে আসলে টিউশন ফিটা হয় না, কিন্তু তারপরও একটা জিনিস আছে, তা হচ্ছে আমরা এখানে স্কলারশিপের ব্যবস্থা রেখেছি। কারো যদি এমন হয় যে তার অর্থনৈতিক কোনো সংকট আছে, তাহলে তিনি অ্যাপ্লাই করবেন, তখন আমরা সেগুলো যাচাই বাছাই করে তিনি যতটুকু পাওয়া যোগ্য ততটুকু আমরা তাকে স্কলারশিপ প্রদান করি। তারবিয়া ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের ওস্তাদগণের কোয়ালিফিকেশন সম্পর্কে যদি বলেন। আলহামদুলিল্লাহ, এই জায়গায় আমরা খুবই স্যাটিসফাইড যে ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম যারা পড়ান এরা হাইলি কোয়ালিফাইড এই সাবজেক্টগুলো পড়ানোর জন্য। এমন কোনো শিক্ষক নেই যে শিক্ষক তারা পিএইচডি করেননি, এবং বিশ্বের সবচেয়ে নামি দামি ইউনিভার্সিটিগুলো থেকে তারা পিএইচডি করা, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা পড়াচ্ছেন। শুধু পড়ান না, ইউনিভার্সিটিগুলো তারা খুব হাই পজিশনে ওই ইউনিভার্সিটিগুলোতে আছে, তাদের নিজস্ব এই জায়গায় তাদের প্রচুর পরিমাণ পাবলিকেশন আছে, এবং ওই সাবজেক্টে তিনি একজন অথরিটি বা এক্সপার্ট, তারা এগুলো পড়ান। ফলে এখানে যারা ইসলামিক স্টাডিজ পড়ান তারা প্রত্যেকেই তাদের সাবজেক্টে পৃথিবীর নামি দামি ইউনিভার্সিটিগুলো থেকে তারা পাশ করে আসা, তাদের এক্সপিরিয়েন্স আছে পড়ানোর জন্যে। আবার এই সাবজেক্টগুলো তাদের এত ডিপার নলেজ আছে, ভাষা কোনো জিনিস তারা পড়ান না। তো সে কারণে আমরা বলতে পারি যে তারবিয়া ইসলামিক স্টাডিজ যারা পড়ান, এই জাতীয় কোনো যদি কোথাও কোনো প্রোগ্রাম কারো থাকে, তাহলে সকল প্রোগ্রামের যত মানসম্পন্ন টিচার আছে তার চেয়ে অনেক বেশি মানসম্পন্ন টিচাররা এখানে পড়ান।
শাইখ, ডিপ্লোমা শেষে আসলে এটার আউটকাম কি? এটার কোনো সার্টিফিকেট কোনো আমরা আসলে কাজে লাগাতে পারবো কিনা? দেখুন, এক নম্বর কথা হচ্ছে যে আমরা যদি সার্টিফিকেশনের কথা চিন্তা করি তাহলে আমরা সার্টিফিকেট এখানে দিচ্ছি, আমরা ট্রান্সক্রিপ্ট এখানে দিচ্ছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই সার্টিফিকেটগুলো আমরা কোথায় লাগানোর ব্যাপারে আলোচনা করছি। যদি এমন হয় যে না আমরা সরকার এটা গ্রহণ করবে কিনা, তাহলে সরকার তো বহু সার্টিফিকেটই গ্রহণ করে না। পৃথিবীতে কত প্রতিষ্ঠান আছে, কত ধরনের এখন টেকনিক্যাল স্কিলের বিভিন্ন প্রতিষ্ঠান আছে না পৃথিবী জোড়া, তো সেই সার্টিফিকেট তো সরকার গ্রহণ করে না। এমনকি এই পৃথিবীর বহু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটির সার্টিফিকেট বাংলাদেশ সরকার গ্রহণ করে না, কিন্তু ওটা পৃথিবীর অথবা সবচেয়ে নামি দামি ইউনিভার্সিটিগুলোর অন্তর্ভুক্ত, কারণ পলিসি কাভার করে না বা পলিসি সেভাবে তারা তৈরি করতে পারে না। অতএব এটা সরকার গ্রহণ করছে কিনা এটাই একমাত্র ক্রাইটেরিয়া হওয়া উচিত না। আমাদের সরকারি লেভেলে কতজন লোক চাকরি করে, কিন্তু আমরা নন গভর্নমেন্ট লেভেলে কী পরিমাণ লোক কাজ করে, তো ফলে আমাদের সার্টিফিকেটগুলো সরকারি লেভেলে হয়তো বা এখনই আমরা নিশ্চিত করতে পারছি না যে এগুলো তারা গ্রহণ করবে, কিন্তু নন গভর্নমেন্ট লেভেলে সর্বত্র এগুলো তারা ব্যবহার করতে পারবেন, যেখানে তারা যদি তারা চান যে না ঠিক আছে এর উপর ভিত্তি করে তারা কোনো প্রফেশনাল কেরিয়ার তৈরি করতে চান, যেমন স্কুল কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা চাকরি করতে চান, এটা একটা এক্সাম্পল বললাম। অথবা ধরুন ইসলামিক আর যেমন মাদ্রাসাগুলো আছে সেখানে তারা করতে চান, তাহলে এগুলো তারা ব্যবহার করতে পারবেন। আর তার পাশাপাশি হচ্ছে যে আমরা আমাদের এই সার্টিফিকেট এই কোর্সটাকে কিছু ইউনিভার্সিটির সাথে আমরা একটা এমওইউ করছি যে আমাদের এখানে 2 বছর ডিপ্লোমা করার পর তারপরে তারা 3rd ইয়ারে গিয়ে ওই ইউনিভার্সিটিগুলোতে তারা ভর্তি হতে পারবেন এবং সেখানে 3rd ইয়ার অ্যান্ড 4th ইয়ার তারা শেষ করবেন, তারপরে তার মাস্টার্স পড়বেন, তারপরে তার পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এরকম আমরা এমওইউ করছি কিছু ইউনিভার্সিটির সাথে, ফলে একটা কোলাবোরেশন তৈরি হচ্ছে। অতএব এই ডিগ্রিটা এটা একটা সার্টিফাইড ডিগ্রি, অর্থাৎ এটা সত্যি করতে একটা রিকগনাইজ ডিগ্রি, অ্যাক্রেডিটেড ডিগ্রি হবে ইনশাআল্লাহ। তবে আরেকটা জিনিস যেটা বলছি, সার্টিফিকেটও আমাদের কেন, দিনই শিক্ষা তো অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। অতএব সার্টিফিকেট এর প্রশ্নটা তখনই আসে যখন এটা আমি কোনো পেশায় গিয়ে বা চাকরি বাকরির ক্ষেত্রে আমি এটাকে কাজে লাগাবো। অতএব চাকরি বাকরিতে কাজে কতটুকু লাগাতে পারবে সেটা তো আমরা বলেছি, অপশানগুলো ব্যাপক পরিমাণ। ধরেন হাজার হাজার মাদ্রাসা আছে বাংলাদেশে, এখন শত শত না হাজার হাজার ইসলামী স্কুল আছে অথবা স্কুল আছে, তাই না? আবার যেগুলো প্রাইভেট লেভেলে স্কুল কলেজ আছে, এগুলো ইউনিভার্সিটি আছে, এরকম তো অবারিত উন্মুক্ত হাজার হাজার সারা পৃথিবী জুড়ে আছে, সেখানে তারা এগুলোকে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। আর সবসময় তো সার্টিফিকেট প্রয়োজন হয় না প্রত্যেকের, কারণ দিনই জ্ঞান অর্জন করা, এবং আমাদের বোনদের যেমন তার সার্টিফিকেটের প্রয়োজন নেই, অথবা অনেকে বড় চাকরিও করছেন কিন্তু তাকে ইসলাম স্ট্রাকচারালি একাডেমিক্যালি সাউন্ড অ্যান্ড অথেন্টিক স্কলারের কাছেই তারা ইসলাম পড়তে চান, তাহলে তাদেরকে এখানে আসতে হবে। সেই সুযোগটাই আমরা তৈরি করে দিচ্ছি। এই প্রোগ্রামটি কত বছরের প্রোগ্রাম? তারবিয়া ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামটি মূলত 2 বছর। এখানে আমরা 6টা সেমিস্টারে পড়াই, অর্থাৎ 4 সেমিস্টার করে। যেহেতু এটা ডিপ্লোমা আর আমরা যেহেতু ইউনিভার্সিটিতেই পড়িয়েছি আমি, এবং আমাদের এখানকার টিচাররা যারা তারা প্রত্যেকে ইউনিভার্সিটিতে কোনো না কোনোভাবে তারা সম্পৃক্ত, মানে টিচার তারা অথবা বড় বড় পজিশনে তারা আছেন, তো ফলে এটাকে একটা ইউনিভার্সিটির সিস্টেমে এটাকে তৈরি করা, মানে 4 মাসের সেমিস্টারে তাদের 2টা পরীক্ষা হয়, মিডটার্ম হয়, তাদের ফাইনাল এক্সাম হয়, এখানে তাদের ট্রান্সক্রিপ্ট তৈরি হয়, তারপরে তাদের ডিপ্লোমা শেষে তাদেরকে সার্টিফিকেশন প্রদান করা হয়। মানে এইভাবে এটাকে একাডেমিক্যালি এটাকে সাজানো একটা প্রোগ্রাম। এই ক্লাসগুলো কিভাবে পরিচালিত হয়? এটা যেহেতু একটা অনলাইন প্রতিষ্ঠান, মানে পৃথিবীর সকল প্রান্ত থেকে লোকেরা এখানে জয়েন করতে পারবে, সে যেখানেই তিনি থাকুক না কেন। গৃহিণীরা জয়েন করতে পারেন, প্রফেশনালি যারা কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, অথবা একটু এইজড হয়ে গেছে, মানে একটু বয়স হয়ে গেছে, প্রত্যেকেই যেহেতু জয়েন করতে পারেন। ফলে আমরা এটাকে রেখেছি মানে অনলাইন, অর্থাৎ তারা জুম ক্লাসরুমের মাধ্যমে তারা জয়েন করেন, এবং এখানে প্রত্যেকটা ক্লাস আমাদের লাইভ ক্লাস হয়। মানে এটা কোনো রেকর্ডের ক্লাস না, যে সেলফ পেজ যেটাকে বলছি, কোনো এক সময় রেকর্ড করা হলো, তারপরে ব্যক্তি এটা দেখলেন, তিনি বুঝলেন কি বুঝলেন না, ইন্টারেকশনে সেখানে অভাব আছে না। আমরা জানি যে ওস্তাদের সোহবত ছাড়া আসলে ভালো ছাত্র হওয়া খুবই মুশকিল, আর ওস্তাদের সোহবত ভালো করে দিন বোঝার জন্য প্রচণ্ড জরুরি। কোরআনেও আমরা দেখি যে সোহবতের কথা আছে, হাদিসেও সোহবতের কথা আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ তো বলেছেন, ও সোহবাতু উস্তাজিন ও তুলু জামানি, তুমি যদি সত্যি করতে ভালো করে ইসলাম জানতে চাও তাহলে ওস্তাদের সাথে তোমাকে থাকতে হবে। এ কারণে আমরা ইসলামিক স্টাডিজ প্রোগ্রামটাকে প্রায় 100 ভাগই আমরা এটাকে লাইভ ক্লাসে রেখেছি, অর্থাৎ টিচাররা তারা অনলাইনে অন টাইমে তারা জয়েন করেন, যেমন ক্লাসরুমে গিয়ে জয়েন করতে। এটাও একটা ভার্চুয়াল ক্লাসরুম আর কি। তারা জয়েন করেন, টিচার কথা বলেন, তারা ইন্টারেকশন করেন, তাদের প্রশ্নের উত্তর টিচার সরাসরি প্রদান করেন। এইভাবে আমরা আমাদের এই প্রোগ্রামটাকে সাজিয়েছি।